তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশে একদিনে সর্বোচ্চ ৬,৮৩০ করোনা রোগী শনাক্তের রেকর্ড। শনাক্তের হার ২৩.28, আরও ৫০ মৃত্যু। করোনার সংক্রমণ রোধে বাংলাদেশ সহ ৪ দেশের ওপর যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা ৯ এপ্রিল থেকে কার্যকর। ভয়ঙ্কর হচ্ছে করোনার গতি প্রকৃতি। ঢাকার বাইরেও ছড়িয়েছে উচ্চ সংক্রমণ। পরিস্থিতিতে উদ্বিগ্ন গবেষকরা। শাহজালাল বিমানবন্দরে ৮ মাসের শিশু উদ্ধার। সৌদি আরব থেকে আসা এক নারী ফেলে যান বলছে এপিডিএন। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। দেশে করোনা মহামারী শুরুর পর থেকে একদিনের সর্বোচ্চ ৬,৮৩০ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৮%। দেশে ২২৬টি ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯,৫৯৪টি। এদিকে করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৯,১৫৫ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,২৪,৫৯৪ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৪৭,১১৩ জন। করোনা নতুন ধরন ঠেকাতে বাংলাদেশ সহ ৪ দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বাকি দেশগুলো হলো পাকিস্তান, ফিলিপাইন এবং কেনিয়া। যুক্তরাজ্য জানিয়েছে এই ৪ দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে এবং এই দেশগুলোর নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে গত ১০ দিনের মধ্যে যারা এই ৪ দেশে ভ্রমণ করেছেন কিংবা ট্রানজিট নিয়েছেন তারাও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে যুক্তরাজ্যের নাগরিক এবং যাদের যুক্তরাজ্যে রেসিডেন্স ভিসা এবং দীর্ঘমেয়াদের ভিসা আছে তারা প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে নির্ধারিত বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে হবে এবং ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ৪ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়নি বলেও জানিয়েছে যুক্তরাজ্য। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাসের গতি প্রকৃতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে রোগী শনাক্তের হার ২৩ ভাগ হলেও রাজধানীর অনেক ল্যাবে তা ৩৫ থেকে ৬৫ ভাগ। অথচ ১ মাস আগেই এই হার ছিল ১০ ভাগের কম। এই পরিস্থিতিকে যুক্তরাজ্যের চেয়েও ভয়াবহ বলছেন গবেষকরা। ২৯ মার্চ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত ১০৯ জন। শনাক্তের হার ৫৮, অর্থাৎ প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ৫৮ রোগী শনাক্ত। বুধবার মুগদা মেডিকেলেও ১৮৮ নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ৫৪। রোগী যদি এইভাবে অবলীলায় আরো বাড়তে থাকে তাহলে জনদুর্ভোগ কিন্তু চরমে পৌঁছাবে। সুতরাং এক্ষুনি এটি অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যাতে আর কোনো রোগীর সংখ্যা না বাড়ে। একই দিনে বেসরকারি ইম্পালস হাসপাতালে ১০৮ নমুনা পরীক্ষায় ৭২ জন করোনা রোগী শনাক্ত। এএমজেড হাসপাতালেও শনাক্তের হার ৬০ থেকে ৬৫ ভাগ। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যুক্তরাজ্যের দ্বিতীয় ওয়েভের চেয়ে ভয়াবহ। তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন যে ২-৩ তারিখে আমাদের বাংলাদেশে কিন্তু ৫০০ অ্যারাউন্ড 500 প্রতিদিন রোগ শনাক্তের সংখ্যা ছিল। এখন সেটা ২২-২৩ দিনের ভেতরে পৌঁছে গেল কততে? ৫,০০০-এর ওপরে। যেসব ল্যাবে বিদেশগামী বা অন্য কোনো প্রয়োজনে করোনা পরীক্ষা দরকার, সেখানে করোনা শনাক্তের হার ২০ থেকে ২৫ ভাগের মতো। আর যেসব ল্যাবে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা হয়, সেখানে শনাক্তের হার ৩৫ থেকে ৬৫। গত ২০ দিনে করোনা সংক্রমণের হার সেটা এত বেশি বৃদ্ধি পেল, ড্রামাটিক ওয়েতে বৃদ্ধি পেল। এভরিডে যদি ৫০০-১,০০০ লোক আসে হাসপাতালে, তাহলে তো আমরা এই সারা ঢাকা শহরে হাসপাতাল তৈরি করে ফেলে সারা ঢাকা শহরকে হসপিটালে কনভার্ট করলেও আমরা এই লোক জায়গা দিতে পারবো না। এই কাজেই যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। ঢাকার বাইরেও ছড়িয়েছে উচ্চ সংক্রমণ। ৪ জেলায় করোনা শনাক্তের হার
25 ভাগের বেশি, মৌলভীবাজারে তা প্রায় 30 ভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে কাল থেকে সন্ধ্যা 6টার পর বন্ধ দোকানপাট, শপিং মল। আওতার বাইরে থাকবে ওষুধ ও কাঁচামালের দোকান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই যে কাঁচামাল, দোকানপাট এবং শপিং মল বন্ধ রাখার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর আসলে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এরকম সিদ্ধান্তের কারণ কি সেটা কি জানতে পেরেছেন? একটু বলে রাখি যে আসলে গত সপ্তাহ দুয়েক আগে চট্টগ্রামে করোনার আক্রান্তের যে সংখ্যাটি ছিল সেটি আসলে বাড়তে বাড়তে এখন একেবারে বলা যায় 20.25% এসে দাঁড়িয়েছে, এবং সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে এটিকে আসলে যদি কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আসলে দোকানপাট অর্থাৎ সন্ধ্যার পরে দোকানপাট বন্ধের একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত আসলে সেটি আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেননি বলে আমরা এখনও যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকে পর্যন্ত চট্টগ্রাম নগরীর প্রায় সবগুলো শপিং মল, দোকানপাট, রেস্তোরাঁ সব কিছু খোলা আছে। এবং এটি নিয়ে আমরা আসলে কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের যিনি স্টাফ অফিসার রয়েছেন তার সাথে কথা বলছি। তিনি বলছেন যে আসলে করোনার যে হার সেটিকে রোধ করতে হলে গতবার যেহেতু একেবারে খুব লকডাউন করা হয়েছিল, লকডাউন এবার এখনও পর্যন্ত লকডাউনের চিন্তা করা হয়নি। তবে তারা মনে করছেন এখন থেকে যদি সন্ধ্যার পরে ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দোকান ছাড়া যে সমস্ত শপিং মলগুলো আছে, তারপর রেস্তোরাঁ, অর্থাৎ যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি সেই জায়গাগুলোকে তারা আসলে কালকে সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ ঘোষণা করে একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং কিছুক্ষণ পরে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার একটি কথা রয়েছে। আমরা একটু বলতে চাই যে আসলে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 2535 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে 518 জন আক্রান্ত হয়েছেন। আমরা গত এক সপ্তাহ আগেও দেখেছিলাম যে আসলে চট্টগ্রামের করোনা সংক্রান্তের হার 11.00 ছিল, সেটি গতকালকে এসে দাঁড়িয়েছে 20.43 পয়েন্টে। অর্থাৎ প্রতিনিয়ত আসলে করোনা আক্রান্তের সংখ্যাটি বাড়ছে, এবং সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগগুলো নেওয়া শুরু হচ্ছে পর্যায়ক্রমে। আমরা দেখেছি গত সপ্তাহ দুয়েক ধরে চট্টগ্রামের প্রায় 6টি পয়েন্টে জেলা প্রশাসকের পক্ষ থেকে 6টি ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আগামীকালকে থেকে সন্ধ্যার পরে মার্কেট এবং রেস্তোরাঁগুলো বন্ধের একটি ঘোষণা এসছে। সংগত কারণে আগামীকালকে সকালবেলা এই বিষয়টি নিয়ে আসলে যে বিষয়টি জানতে চাইছি যে সেটি হচ্ছে যে এই সিদ্ধান্তটি আসলে কতদিন বহাল থাকবে? খেয়াল করেন, দেখুন এখনো পর্যন্ত ঠিক এই সিদ্ধান্তটি কতদিন বহাল থাকে সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত করে আমাদেরকে কিছু বলা হয়নি। তবে তারা মনে করছেন যতদিন পর্যন্ত না করোনার আক্রান্তের হারটি আসলে একটি সন্তোষজনক পর্যায়ে এসে দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত সন্ধ্যার পর থেকে শপিং মল সহ অন্যান্য যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি হয় সেই জায়গাগুলো তারা বন্ধ রাখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা মনে করছেন করোনাকে একেবারে শূন্যের কোটায় না আনতে পারলেও মোটামুটি একটি সহনীয় পর্যায়ে আনার জন্য যত কিছু করার তারা সেটি করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছেন, তাদেরকে করোনার সচেতনতা সম্পর্কে, করোনার যে ভয়াবহতা সেটি সম্পর্কে জানাচ্ছেন। কিন্তু মানুষের মধ্যে নিজ থেকে আসলে যতক্ষণ পর্যন্ত না গরজ আসছে, অর্থাৎ তারা নিজে যতক্ষণ পর্যন্ত না সচেতন হবেন ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই বলে আসলে আমাদেরকে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কাজ করছেন তারা বলছেন। এবং আমরাও আসলে প্রতিদিন নগরীর অলিগলিতে ঘুরে যেটি দেখছি সেটি হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের অনীহা ভাব আছে। অর্থাৎ আমরা গত বছরের ঠিক এই সময়টিতে। রিটন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান রিটন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সারা দেশে অনুষ্ঠিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। 19টি কেন্দ্রের 55টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় 1,22,874 শিক্ষার্থী। পরীক্ষার আগে ও পরে কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। তবে নিয়ম মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হলেও বাইরে কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করেননি। করোনার উচ্চ সংক্রমণের সময়ে পরীক্ষা নেয়ার বিষয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে রাজধানীর তিতুমির কলেজের সামনের রাস্তার চিত্র এটি। পুরো সড়ক জুড়ে মানুষের উপচে পড়া ভিড়, কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল সহ সারা দেশের 55 কেন্দ্রের অধিকাংশেই হয়েছে প্রচুর জনসমাগম, মানা হয়নি স্বাস্থ্যবিধি। সকাল 10টায় ভর্তি পরীক্ষা শুরু হলেও
সরকারি নির্দেশনা মেনে ৮টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন অধিকাংশ শিক্ষার্থী। তাপমাত্রা পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রে ঢোকানো হয় শিক্ষার্থীদের। তবে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা থাকায় কেন্দ্রে আসতে অনেকেই ভোগান্তিতে পড়েন। কেন্দ্রের বাইরে অভিভাবকরা মানেননি স্বাস্থ্যবিধি। পরীক্ষাটা হয়ে যাক, সপ্তাহখানেক ওয়েট করেন, কি হারে যে পরিস্থিতি বাড়বে। একটা অনিয়মের মধ্যে আমরা অবস্থান করতেছি। এই অবস্থায় পরীক্ষা হয়তো বা পিছায় দিলে সরকারের একটু ভালো, আমাদের হয়তো একটু ভালো হতো। অনেকের বাসা দূর দূরান্তে, ট্রান্সপোর্টের একটা আছে, পড়াশোনার একটা প্রিপারেশন আছে, সব কিছু মিলে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। তবে অনেক দিন পর পরীক্ষায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। আমাদের যেহেতু এসএসসি এক্সামটাও হয় নাই, প্লাস হচ্ছে অনেকে প্রিপারেশন নিচ্ছিল বারবার করে, পিছানোর কারণে অনেকে হতাশায় পড়ে যাচ্ছিল। এক্সামটা নেওয়ার কারণে আমার মনে হয় ভালো হয়েছে মোটামুটি। হ্যান্ড স্যানিটাইজার মোটামুটি ছিল না, যদি হ্যান্ড স্যানিটাইজার আমাদের বেস্ট হতো, কারণ ইভেন আমরা যখন হলে ছিলাম অনেকেই চিকিৎসা দিয়েছে ভাই, যদি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের উপকার হতো। এখানে জীবনেও কার মধ্যে 3 ফুট বা অ্যাটলিস্ট 6 ফুট দূরত্ব তো নাই। এখন পরীক্ষা হওয়ার ছিল, স্বাস্থ্য সরকার পরীক্ষা নিয়ে নিয়েছে, আমাদের তো কিছু করেনি, অবশ্যই পরীক্ষা দিতে আসা লাগতো আমাদের। উচ্চ সংক্রমণের মধ্যেই ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমের কারণে করোনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরীক্ষার্থী অভিভাবকদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে 14 এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার সহ সব ধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। করোনা মহামারীতে গত বছরের 20 মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 7 মাস পর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে 1 নভেম্বর থেকে খুলে দেয়া হয়। সংক্রমণ কমায় চিড়িয়াখানায় ভিড় বাড়তে থাকে। প্রতিদিন গড়ে প্রায় 10,000 দর্শনার্থী আসে রাজধানীর অন্যতম এই বিনোদন কেন্দ্রে। কিন্তু আবারও সংক্রমণ বাড়তে থাকায় জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বুধবার থেকে 2 সপ্তাহের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এখানে শিক্ষা গবেষণাটাই মুখ্য, বিনোদন এখানে মুখ্য। কাজেই এখানে 2 টাকা সরকারের রেভিনিউ ইনকাম হলো কি হলো না, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি নয়, এটা সেকেন্ডারি প্রায়োরিটি। স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই এটাকে আমরা গুরুত্ব দেব এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। শুধু আমি না, আমার যে টিম আছে, আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে সেটা আমরা নিশ্চিতও করছি। আগামী 14 এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে সব ধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সংক্রমণ রোধে সেন্ট মার্টিনসে পর্যটকবাহী জাহাজ বন্ধ করা হয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটি, খাগড়াছড়ি, কুয়াকাটা, মৌলভীবাজার, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জ সহ সব পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরবর্তী 14 দিনের জন্য সকল ট্যুরিজম স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সামাজিক এবং ধর্মীয় সকল অনুষ্ঠান এবং জনসমাবেশ আগামীকাল থেকে পরবর্তী 14 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধির 18 নির্দেশনা কঠোরভাবে মানার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দর্শনীয় স্থানে জনসমাগম বন্ধে সরকারি নির্দেশ উপেক্ষা করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। দল বেঁধে বিভিন্ন মাজার জিয়ারত ছাড়াও ঘুরে বেড়াচ্ছেন জাফলং, ভোলাগঞ্জ সহ নানা দর্শনীয় স্থানে। প্রশাসন বলছে পর্যটকদের নিরুৎসাহিত করার পাশাপাশি স্পটগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ কমিয়ে আনতে দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা আসে বৃহস্পতিবার রাতে। তবে শুক্রবার সে নিষেধাজ্ঞা কার্যকর হয়নি সিলেটে। সকাল থেকে সিলেট মহানগরীতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঢাকা, কুমিল্লা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসতে দেখা গেছে। হযরত শাহজালাল ও শাহপুরানের মাজার জিয়ারত ছাড়াও জাফলং, ভোলাগঞ্জ সহ ঘুরে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন স্থানে। সরকারি নিষেধাজ্ঞার কথা জানতেন না দাবি বেশিরভাগ পর্যটকের। ঢাকা থেকে আমরা মাজার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমরা জানতাম না, আমরা উদ্যোগ ছিল আরো 2 মাস আগে থেকে। জাফলং যাওয়ার ইচ্ছা আছে আমাদের। আমরা এখান থেকে আমরা হোটেলে থাকবো। আমরা প্রায় 70-75 জন মতো এখানে আসছি। আমরা আসছি শাহজালালে, আমরা যাবো শাহপরানের যাবো জাফলং। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে পর্যটকদের সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে জেলা ট্যুরিস্ট পুলিশ। সরকারি আদেশ জানানোর জন্য এবং মানুষকে সচেতনতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমরা
এই সিলেট যে উচ্চ ঝুঁকি সম্পন্ন জেলার মধ্যে একটা আছি, সেটা থেকে যাতে আমরা আরও খারাপ দিকে না যাই। দেশে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 29 জেলার মধ্যে একটি সিলেট। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নিজ সন্তানকে বিমানবন্দরে ফেলে রেখে পালিয়েছেন মা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে ঘটনা। নিরাপত্তা কর্মীরা বলছেন, সৌদি ফেরত ওই মা সকালে কন্যা সন্তানটিকে ফেলে পালিয়ে যান। শিশুটিকে নিজেদের কাছে রেখেছে বিমানবন্দর পুলিশ। 8 মাসের ছোট্ট শিশু, নাম পরিচয় জানে না কেউ। বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মায়ের সঙ্গে দেশে এসেছে। জন্মের পর প্রথম দেশে এসে যে ঠিকানা হারাতে হবে তা জানা ছিল কার? বিমানবন্দরের নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত 2টায় মায়ের সঙ্গে দেশে আসে শিশুটি। সকাল 8টা পর্যন্ত মায়ের সঙ্গেই ছিল সে। সকালে হঠাৎ উধাও হয়ে যায় মা। আমি জানি না, আমি বললো যে অন্য বাচ্চা, আমি কি তা করবো? পরে আমার তো মাথা নষ্ট, আমি বাড়ি যাইতে পারিনি এখন কালকেতেই পর্যন্ত। এবার ওর মতো অন্য বাচ্চা রেখে চলে গেছে। সৌদিতে থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন মা। পরিবারের অগোচরে বিয়ে করায় গ্রামের বাড়িতে সন্তান নিয়ে ফেরার দ্বিধাদ্বন্দ্ব থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সাথে একজন সহযাত্রী ছিলেন, তার নাম আসমা। তার সাথে আমরা কথা বলি। তিনি বলেন যে সৌদি আরব থেকে এই নারী যাত্রী আসছেন এবং তিনি তাকে জানিয়েছেন যে ওখানে তার একটি বিয়ে হয়, বিয়ের পরে এই বাচ্চাটি জন্মগ্রহণ করে। পরবর্তীতে ওই স্বামীর সাথে তার আর ছাড়াছাড়ি হয়ে যায়। ফলে সে এখনই একটা দোটানায় পড়ে যে এই বাচ্চা শিশুটাকে নিয়ে সে বাড়িতে যেতে পারবে কিনা। সিসি ফুটেজ দেখে মাকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিক্ষোভ হরতালে নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে সমাবেশ করেছে হেফাজত ইসলাম। সংগঠনটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় ক্ষমতাসীনদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন হেফাজত নেতারা। এদিকে জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন হেফাজত কর্মীরা। সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দিলে ইট পাটকেল ছোড়েন তারা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ আহত হন 15 জন। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হেফাজতের সমাবেশ হয়েছে হবিগঞ্জ, পিরোজপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায়। ব্যাংক কিংবা ভেন্ডিং পয়েন্টে না গিয়ে ঘরে বসে মোবাইলেই দেয়া যাবে বিদ্যুৎ বিল। যে কোনো সময় জানা যাবে ব্যবহারের পরিমাণ। বন্ধ হবে বিদ্যুৎ চুরি, কেননা মিটারে কেউ হাত দিলেই সংকেত চলে যাবে কোম্পানির তথ্য ভাণ্ডারে। জুন থেকে এমন সব সুবিধার স্মার্ট মিটার স্থাপন করবে ডিপিডিসি। পর্যায়ক্রমে সারা দেশে চালুর কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মিটার রিডিংয়ে অনিয়মের কারণে ভুতুরে বিদ্যুৎ বিলের অভিযোগ পুরনো। প্রিপেড মিটারের কার্ড রিচার্জ নিয়ে ভোগান্তি রয়েই গেছে। সংকট সমাধানে এবার স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার এএমআই প্রকল্প হাতে নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। প্রকল্পের আওতায় 2023 সালের মধ্যে 8.5 লাখ স্মার্ট মিটার স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এএমআই বাস্তবায়ন হলে লাভবান হবেন গ্রাহক ও বিতরণকারী উভয়েই। মিটার আর কোম্পানির তথ্য ভাণ্ডারের মধ্যে স্থাপন হবে দ্বিমুখী নিরবচ্ছিন্ন যোগাযোগ। ফলে গ্রাহক চাইলেই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথাও কোনো ফিডার বিকল হলে সাথে সাথে তথ্য পাবেন কর্মকর্তারা। ফলে সহজেই এড়ানো যাবে বিদ্যুৎ বিভ্রাট। প্রিপেড স্মার্ট মিটার হলে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি যে ঘরে বসে সমস্ত কিছু করতে পারবেন। প্রথম পর্যায়ে আমরা 1 লাখের মধ্যে 10,000 আগে হলো রোল আউট করবো। পরিবারকে দিয়ে আমরা কমিউনিকেশনের নেটওয়ার্কটা এস্টাবলিশ করব। আমরা আশা করছি জুন মাসের মধ্যে আমরা কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, বিদ্যুতের উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন, বিতরণ সবকিছু পর্যায়ক্রমে অটোমেশন করবে সরকার। একদম মডার্ন ওয়ার্ল্ডে যেরকম সিস্টেম হয় আগামী 1-2 বছরের মধ্যে আমরা আস্তে আস্তে সেভাবে চলে। আমাদের সুবিধাটা কি হবে, আমরা কেন এটা চাই? আমরা চাই মানুষের বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্নটা জানার জন্য। তো সেই প্যাটার্নটা জেনে আমরা সেই এলাকার ডেভেলপমেন্টটা করতে পারি।
বিতরণ ব্যবস্থায় স্মার্ট মিটারের পূর্ণ সুফল পেতে একই সাথে সঞ্চালন ও উৎপাদন ব্যবস্থায়ও এএমআই বাস্তবায়ন চান বিশ্লেষকেরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে চড়া মাংসের দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকা আর খাসির মাংসের কেজি 900 টাকা। রোজার আগে বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে বেড়েছে লেবুর দামও, তবে কিছুটা কমেছে মুরগির দাম। কিছুদিন পরই রোজা, এমনিতেই চাল, ভোজ্য তেল, চিনির চড়া দামে সীমিত আয়ের মানুষ অস্বস্তির মধ্যে রয়েছে। এ সুযোগে মাংসের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রায় সব বাজারেই গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায় আর খাসির মাংসের কেজি 900 টাকা। বিক্রেতারা নানা অজুহাত দিলেও ক্রেতারা তা মানতে নারাজ। করোনার মধ্যে সবাই কিন্তু আসলে ফিনান্সিয়াল একটা প্রেশারের মধ্যে আছে। হ্যাঁ, তার মধ্যে যদি দৈনিক যে আমরা যে জিনিসগুলি ইউজ করছি সেটা যদি দাম বেড়ে যায়, সেটা এডিশনাল প্রেশার হচ্ছে। 1000 টাকা নিয়ে এসেছিলাম 2 কেজি মাংস কেনার জন্য, আর 1000 টাকা দিল কিনতে পারলাম না। সরকারি সংস্থা টিসিবিও পণ্যের দাম বাড়িয়েছে। তারপরও গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দাবি, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু বাজারে তার কোনো লক্ষণই নেই। নিত্যপণ্য না হলেও এখন লেবু কিনতে হচ্ছে প্রতিটি 10 থেকে 20 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকির অভাবকে দুষছেন ভোক্তারা। আসলে তো সমমূল্যের মধ্যে নাই, মানুষের সীমার সহ্যে বাইরে চলে যাচ্ছে আসলে দাম। যে বাজারের মধ্যে আপনার দরকার, এই বোট রাখা দরকার, যে এইটা মালের দাম এত, এরকম কোনো নাই তো। হ্যাঁ, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 20 টাকা কমেছে মুরগির দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায় আর ব্রয়লারের কেজি 155 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার আগেই চট্টগ্রামে আরেক দফা বেড়েছে ছোলা, চিনি ও সয়াবিন তেলের দাম। বেশি দামে আমদানি ও চাহিদা বাড়ায় মূল্য বেড়েছে দাবি পাইকারদের। তবে ভোক্তারা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রাম নগরীর খুচরা বাজারগুলোই সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে বেড়েছে লিটারে 5 টাকা, বিক্রি হচ্ছে প্রতি লিটার 135 টাকায়। একইভাবে 10 দিনের ব্যবধানে চিনির দাম 6 টাকা বেড়ে হয়েছে 68 টাকা কেজি। রমজান আসার আগেই ছোলার দামও বেড়েছে কেজি প্রতি প্রায় 5 টাকা। চিনি আপনার পার কেজি 2-3 টাকা বাড়ছে আগের তুলনায়। এই 15 দিনে আপনার সোয়াবিন তেল আগের তুলনায় আপনার এখন 5 টাকা বাড়ছে। রোজার যেগুলো লাগবে এগুলো বাড়তি, রোজায় না লাগবে যেগুলোর দামও বাড়তি। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। তবে খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, পণ্যের চাহিদা বাড়ায় এবং আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। ওয়ার্ল্ডে দাম বাড়ার কারণে এখানে দাম বৃদ্ধি পাচ্ছে। একসাথে পণ্য বেশি কিনতে গেলে প্রভাবটা বেশি পড়ে। অনেক সময় এটা খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা এই সুযোগটি, দাম বাড়ার একটা সুযোগ নিতে থাকেন। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, প্রশাসনের নজরদারি এড়াতে এবছর রোজার 2 মাস আগেই পরিকল্পিতভাবে বাড়ানো হয় ছোলা, মোটর, খেসারি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। কিন্তু প্রশাসনের তৎপরতা না থাকায় পণ্যের দাম বাড়িয়েই চলছে ব্যবসায়ীরা। এবার রমজানকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নির্দিষ্ট কতগুলি ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমরা বলবো যে সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে এবং জেলা পর্যায়ে বা মাঠ পর্যায়ে একটা নজরদারি থাকা দরকার ছিল। বাজার নিয়ন্ত্রণে 30 মার্চ থেকে চট্টগ্রামে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেয় জেলা প্রশাসন। তবে শুক্রবার পর্যন্ত তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 21শে বইমেলা বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কায় লেখক, প্রকাশক, দর্শনার্থীরা। প্রকাশকরা বলছেন, মাঝপথে মেলা বন্ধ হয়ে গেলে ক্ষতিতে পড়বেন তারা। এদিকে মেলার সময় কমিয়ে 3.5 ঘন্টা করা হলেও পুরোপুরি বন্ধ হবে কিনা এখনো জানায়নি বাংলা একাডেমি। বইমেলা শেষ হয়ে যাচ্ছে এমন গুজবে শুক্রবার ছুটির দিনে মেলায় ছুটে এসেছিলেন অনেকেই। তাই অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি ছিল কিছুটা বেশি। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই পাঠক শূন্যতা নিয়ে বইমেলা গড়িয়েছে 16তম দিনে। এবছর শিশু প্রহর নেই, তবে ছুটির দিনে ভিড় কম হবে ভেবে অনেকেই নিয়ে এসেছিলেন ছোট ছেলে মেয়েদের। বড় পরিসরের মেলায় স্বস্তিতেই ঘুরেছেন পাঠক দর্শনার্থীরা। দেশের করোনা পরিস্থিতি খারাপ হলেও স্বাস্থ্যবিধি মেনে মেলা চালু রাখার পক্ষে অনেকেই। পুরো বছর আমরা অপেক্ষা করি, সবাই অপেক্ষা করে, এই মেলাটা বন্ধ হওয়া ঠিক হবে না। সবাই স্বাস্থ্যবিধি মানলেই চলবে।
আর কিছু কিছু জিনিস আছে যে জোর করে হয় না। এই জন্য সকালবেলায় নিয়ে আসে যাতে ভিড়টা কম থাকে, জনসমাবেশ। সুরক্ষাটা তো আমার নিজের সচেতন হতে হবে। মাঝপথে বইমেলা বন্ধ করা ঠিক হবে না বলে মনে করছেন লেখক প্রকাশকেরা। আশঙ্কায় নতুন বই ছাপানোর কাজ থামিয়ে রেখেছেন অনেকে। টাইম কমিয়ে দেওয়া হয়েছে, এখন যদি উপরন্ত মেলা বন্ধ হয়ে যায় মানে এই ক্ষতিটা আসলে আমরা পোষাবো কিভাবে? সরকার হয়তো ডিসিশন নিচ্ছে মেলা বন্ধ করে দেওয়ার, কিন্তু এখানে আমরা বিশাল একটা ক্ষতির মুখেই পড়ব। আমার দৃষ্টিতে বইমেলা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া এটা একেবারেই অনুচিত। এরপরও যে রব উঠতেছে যে মেলা বন্ধ হয়ে যাক, মেলা বন্ধ হয়ে যাক, আমরা তো এমনিতেই এবার লসে পারলাম। তো জানি না, এখন সরকার যা সিদ্ধান্ত নেয় তাই হবে। ছুটির দিন বাদে গেল 31 মার্চ থেকে বইমেলার সময় কমিয়ে 3.5 ঘন্টা করেছে কর্তৃপক্ষ। মেলা চলছে 3টা থেকে 6:30 পর্যন্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাইওয়ানের পূর্বাঞ্চলে টানেলে ট্রেন দুর্ঘটনায় অন্তত 51 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 66 জন। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানেলের মুখে ভুলভাবে একটি ট্রাক পার্কিং করে রাখায় এই দুর্ঘটনা ঘটে। টম সোয়েপিং ফেস্টিভ্যাল উপলক্ষে যখন এক সপ্তাহের সরকারি ছুটি কাটাচ্ছে তাইওয়ানের মানুষ, তখনই পূর্বাঞ্চলে ঘটল দেশটির স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানিয়েছে 408 টারোকো এক্সপ্রেসের ট্রেনটি ঘণ্টায় 130 কিলোমিটার বেগে তাইপে থেকে তাইতুংয়ের দিকে যাচ্ছিল। এ সময় হুয়ালিয়েনের উত্তরে টানেলে হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনে 350 যাত্রী ছিল। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ট্রেনের 2টি বগিতে। অন্য বগিতে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দলের 1.5 শতাধিক কর্মী। ট্রেনের ছাদের ওপর উঠে তারপর আমাদের নামতে হয়েছে, এছাড়া আর কোনো উপায় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ট্রাক অসতর্কভাবে রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখার কারণে তাতে ধাক্কা খায় ট্রেনটি, আর তাতেই ঘটে এই দুর্ঘটনা। এর আগে 2018 সালে উত্তর পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় 18 জন নিহত হয়, আহত হয় 175 জন। তবে শুক্রবারের এই ঘটনা তাইওয়ানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে সর্বোচ্চ 6,830 করোনা রোগী শনাক্তের রেকর্ড, শনাক্তের হার 23.28, আরও 50 মৃত্যু। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সহ 4 দেশের উপর যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা 9 এপ্রিল থেকে কার্যকর। ভয়ঙ্কর হচ্ছে করোনার গতি প্রকৃতি, ঢাকার বাইরেও ছড়িয়েছে উচ্চ সংক্রমণ, পরিস্থিতিতে উদ্বিগ্ন গবেষকরা। শাহজালাল বিমানবন্দরে 8 মাসের শিশু উদ্ধার, সৌদি আরব থেকে আসা এক নারী ফিরে যান বলছে এপিবিএন। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।